সরকার আজকে আমি তো বলবো যে বর্তমান সরকারের অন্য কোনো এজেন্ডা আছে কিনা, অন্য কোনো প্ল্যান আছে কিনা। বাংলাদেশে নির্বাচনকে একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ করার জন্যই 15 বছর ধরে আন্দোলন হয়েছে। পিআর পদ্ধতি নিয়েও আন্দোলন ছিল না, আপনার এই জুলাই সনদ নিয়েও আন্দোলন ছিল না, আপনার এই এখন এই আমাদের বিগত আন্দোলন সংগ্রামের সময়কার যে বিষয়গুলো, মানুষ কিন্তু এগুলো নিয়ে সাংঘাতিকভাবে উদ্বিগ্ন, আবার বিরক্ত। আপনি বহু কমিশন গঠন করলেন, দেশকে সাথে সাথে আজকে এই আপনার এই সরকারে এসে এই সমস্ত কমিশন গঠন করে আমাদের রাজনৈতিক চরিত্র, আমাদের প্রশাসনিক কাঠামোর চরিত্রকে পরিবর্তন হয়ে যাবে। সময় সাপেক্ষ ব্যাপার। আমি হারুন ভাই আমি শেষ করে দিই, এটা যদি আমি ধারাবাহিকতা নষ্ট হয়, আপনি এখানে এই যে দীর্ঘ সময় ধরে আপনি সংস্কার কমিশনে বৈঠক করছেন, জনসাধারণ কিন্তু এগুলো আপনার আমাদের দেশের মানুষ কিন্তু রাজনৈতিক অত্যন্ত সচেতন। আপনি এই সমস্ত সংস্কার কমিশনের এখনও চূড়ান্ত কী রেজাল্ট এসছে এখান থেকে? এখন পর্যন্ত এখান থেকে একটা না গুমের বিচার পেয়েছি, না বিচারপতি হত্যাকাণ্ডের বিচার পেয়েছি, না আপনার এই যে হাজার হাজার লক্ষ লক্ষ মামলা আমাদের নামে দিল, যারা এই অপরাধগুলো করেছে তাদেরকে আমরা আইনের আওতায় আনতে পেরেছি। কিন্তু আমরা এই সংস্কার কমিশনের বৈঠক চলছেই। আপনি বলছেন যে আপনি এই সংস্কার কাজ, বিচার প্রক্রিয়া সম্পূর্ণ করার পরে আপনার নির্বাচন, এটা কথা হলো? সংস্কার একটা প্রক্রিয়া। আজকে এটা তো কোরআনের আইন তৈরি হচ্ছে না। আজকে সংস্কার প্রক্রিয়া দিয়ে যে সিদ্ধান্ত গ্রহণ হবে, সময়ের পরিবর্তনশীল পরিবর্তন হতে পারে। কেউ গ্যারান্টি দিয়ে আমরা বলতে পারবো যে এই আজকে যে সমস্ত সিদ্ধান্ত গ্রহণ সেটা পরিবর্তন হবে না? আজকে বলছে জুলাই সনদকে সংবিধানের উপরে আইনি কাঠামো। রাজনৈতিক দলগুলো আমরা বসছি, রাজনৈতিক দলগুলো যদি না বসে, রাজনৈতিক দলগুলো বসার যে কালচার আমাদের তৈরি হয়েছে, আমরা বসে একটা সমঝোতা বা একটা এগ্রিমেন্টের স্বাক্ষর হচ্ছে, এটার প্রতি যদি আস্থা বিশ্বাস থাকে, বসারই তো দরকার নাই। আপনি এখানে যে জায়গাতে বসে আপনি আলোচনা করে একটা সমঝোতা ক্ষেত্র তৈরি করলেন, এটাকে আইনি ভিত্তি কী দিবেন? পার্লামেন্টে শেখ হাসিনা আপনার আইন প্রণয়ন করেছিল সংবিধানে, যে কেউ পার্লামেন্টে এই ধারা, এই অনুচ্ছেদ, এটাও নজিরবিহীন, পৃথিবীর কোনো পার্লামেন্টে নাই যে আপনার পার্লামেন্টে এই অনুচ্ছেদ কোনোভাবেই পরিবর্তন। আবার ওই সংবিধানের মধ্যে আছে, যে 2/3 মেজরিটি দিয়ে আপনি সংবিধানের যে কোনো অনুচ্ছেদ আপনি পরিবর্তন করতে পারেন। সংবিধানের বিষয়টি এই বিষয়গুলো হচ্ছে কি, এখন মানুষের মধ্যে সবচেয়ে উদ্বেগের কারণটা কি? আপনি এখন জামাত ইসলাম বলছে বিহার না হলে নির্বাচন আপনার হতে দেব না। এনসিপি বলছে যে আগে আপনার গণপরিষদ নির্বাচন, এগুলো সব মানে আমি বলি যে অনর্থক, একেবারে অনর্থক। আর জাতীয় পার্টির ক্ষেত্রে আমি বলি, দেখেন আওয়ামী লীগের নির্বাচন, এখানে আইনি প্রক্রিয়া আছে। আপনার আওয়ামী লীগকে নিষিদ্ধ করা কিন্তু জামাত ইসলামও নিষিদ্ধ করেছিল, 71 ভূমিকার কারণে নিষিদ্ধ হয়নি। তাতে কি আপনার সংকটের সমাধান হয়ে গেছিল? জামাত ইসলাম রাজনীতি করছে না, রাজনীতিক দলসমূহকে নিষিদ্ধ করে আওয়ামী লীগ তাদের যে মানে সমর্থক বাহিনী আছে, আপনি দেখছেন এখন বিচ্ছিন্নভাবে চোরাগোপ্তা বিভিন্ন মিছিল হচ্ছে, বিভিন্ন ঘটনা ঘটছে, তারা ভারতে বসে আছে, সেখান থেকে তারা বিভিন্ন রকম কর্মসূচি থ্রো করছে। আপনার এখানে বিষয় হচ্ছে রাজনৈতিক দলসমূহ নিষিদ্ধ করে কিন্তু আপনার রাজনীতিতে আপনি কোনো সমাধান আনতে পারবেন না। সে জাতীয় পার্টি আওয়ামী লীগের সহযোগী ছিল, ভূমিকা তাকে টিকিয়ে রাখার জন্যে তারা দায়িত্ব পালন করেছে, কোনো সন্দেহ নাই। কিন্তু বিষয়টা হচ্ছে যে আপনাকে এই অপরাধগুলোর সাথে যারা জড়িত, এই আওয়ামী লীগ আজকে যে আমরা বলছি যে তাদের যে সমস্ত অপরাধ তারা করেছে, গণহত্যা চালিয়েছে, সম্পদ লুটপাট করেছে, প্রহসন নির্বাচন করেছে, মানুষকে যে সমস্ত মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছে, এদেরকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। বিচারের ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ নাই। এটা যদি আপনি নিয়ে আসতে পারেন, তাহলে একটা গণতান্ত্রিক সুস্থ ধারা তৈরি হবে। আপনি বিচারের জায়গায় যদি না আনতে পারেন, তাহলে আপনি যদি এই পর্যায়ে আবার একটা প্রতিবিপ্লব হবে কিনা। আপনি যদি নির্বাচনকে পূর্ব শর্ত হিসেবে নির্বাচনকে যদি আপনি বানচাল হয়ে যায়, ভণ্ডুল হয়ে যায়, আমি আপনাকে চ্যালেঞ্জ দিয়ে বলে দিচ্ছি যে 75-এর 15ই আগস্টের পর বিপ্লব প্রতিবিপ্লব হয়েছে এবং অনেক পাল্টা কু হয়েছে এবং তারপরে তো একটা জায়গায় এসছে। আপনি যদি এই মুহূর্তে আমরা গণতন্ত্রের উত্তরণের এই জায়গায় যদি আমরা অন্য কোনো এজেন্ডা তৈরি করি এবং নির্বাচন যদি বিলম্বিত হয়, ক্ষতিগ্রস্ত হয়, তাহলে কিন্তু আপনার দেশের ভয়াবহ সংকট আমি মনে করছি এটা অশনি সংকট। এটা আমার জায়গা থেকে আমি আমার উপলব্ধি থেকে বলছি। এই আশঙ্কাটা আপনি কেন করছেন যে আসলে নির্বাচন বিলম্বিত হওয়ার জন্য? এখানে নির্বাচন বিলম্বিত হওয়ার না থাকলে আপনি এখন আলোচনার টেবিলে আছেন, আপনি জুলাই সনদের জন্য আবার 1 মাস সময় বাড়ানো হয়েছে, এখন আলোচনা নিষ্পত্তি হয়নি, শেষ হয়ে যায়নি। যে বিষয়গুলো নিয়ে দাবি দেওয়া আসছে, যেমন পিআর পদ্ধতির ব্যাপারে আপনাকে সংবিধান সংশোধনের প্রশ্ন আসবে। সংবিধান সংশোধন ছাড়া পিআর পদ্ধতি সারা পৃথিবীতে বিভিন্ন দেশে বিভিন্ন রকম আছে। বাংলাদেশের সংবিধানে স্পষ্ট, সংবিধানের 5ম অনুচ্ছেদে সংসদের যে কাঠামো পরিষ্কার বলা আছে, 300 সংসদীয় নির্বাচনী এলাকা নিয়ে সংসদ গঠিত হইবে। তো আপনি এখানে পিআর পদ্ধতি করবেন, পিআর পদ্ধতিতে কোনো সংসদীয় এলাকা থাকবে না।
আপনি কি পিআর পদ্ধতি কিভাবে চান, কি পিআর পদ্ধতি হবে, কত % ভোট হবে, আপনার এই বিষয়গুলো কি আমাদের জাতির সামনে কেউ পরিষ্কার স্পষ্ট তুলে ধরতে পেরেছে? বা সাধারণ ভোটাররা, সাধারণ মানুষ কি পিআর সম্পর্কে জানে? এগুলো নিয়ে আমি এই কারণেই বলবো, জামাত ইসলাম আপনার ধরেন যে এই সমস্ত ট্রানজিশন পিরিয়ডগুলোতে তাদের অতীতের যে সব কর্মকাণ্ড জন্মলগ্ন থেকেই, এটা আমি বলবো যে একটা বিতর্ক তৈরি করেছে সব সময় 47 বলেন, 71 বলেন, আপনার এরশাদ বিরোধী আন্দোলন বলেন, সর্বক্ষেত্রে। আবার এখন একটা ট্রানজিশন পিরিয়ড, এই সময়েও যে দায়িত্বশীল জায়গায় থাকা দরকার, সেই জায়গাটার পরিবর্তে যে ভূমিকা আমরা দেখছি। আপনি এই সময় আপনি রাস্তায় আন্দোলন, কার বিরুদ্ধে আন্দোলন করবেন? কার জন্য আন্দোলন করবেন? আমি তো ক্ষমতায় নাই, আমি তো আন্দোলন করতে পারি, আমিও তো কর্মসূচি। তাহলে সরকার যাবে কোথায়? সরকার যাবেটা কোথায়? সরকারকে আমি সমর্থন দিচ্ছি, সরকারকে আমি বলছি যে আমরা তোমাকে সমর্থন দিয়েছি, তো সরকার যাবেটা কোথায়? এই বিষয়গুলো কিন্তু খুবই ভাববার ব্যাপার। জি, সুতরাং এই অবস্থায় যদি দেশের এমনি আইন শৃঙ্খলার পরিস্থিতি ভালো না, এমনি আপনার মব জাস্টিস এখন আমরা বন্ধ করতে পারিনি। এই গত পরশুদিন না গতকালকে দেখলাম আপনার এই নির্বাচনী আসন বিন্যাসকে কেন্দ্র করে যে তুলকালাম কাণ্ড হচ্ছে, যে ধরনের হচ্ছে, আপনি এখানে সেনাবাহিনী এখনও মাঠে আছে, তা আপনি এখানে এই যে সামগ্রিকভাবে রাজনৈতিক দলগুলোর ক্ষেত্রে একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য সবচাইতে বড় দায়িত্ব রাজনৈতিক দলসমূহের। আপনি যদি প্রশাসনের উপর বলেন, প্রশাসন তো ওখানে জাস্ট দায়িত্ব পালন করবে। রাজনৈতিক দলসমূহ যদি নির্বাচনকে অবাধ সুষ্ঠু করার জন্য তারা দায়িত্বশীল ভূমিকা না রাখে, আপনার কেউই আপনার নির্বাচন হারুন ভাই, আপনার কাছে আবারও আসবো। আমরা অনেক কথা শুনেছি আপনার।